এই যে অবধারিতভাবে পলিটিক্স এর কথাটা চলে আসে, পলিটিক্যাল লিডারশিপ কিভাবে চালাচ্ছে দেশ, এই নিয়ে আমি তোমার কথা মানে দেশকে নয়, বিশেষ করে সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে, এটা নিয়ে আমি তোমার বক্তব্য শুনতে চাই। আর তার সঙ্গে আমি যোগ করে দিই একটা জিনিস দর্শকদের জন্য, তোমারও বলার জন্য। এই যে নানা ধরনের ফিল্ম তৈরি হয়, একটা ফিল্ম তৈরি হলো শ্যাম বাহাদুর বলে, যাতে দেশের প্রধানমন্ত্রীকে প্রায় অত্যন্ত মানে দুর্বল এবং দেশের সেনানায়ককে একদিন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে দেখানো হলো, প্রায় সামরিক শাসন যে সমস্ত দেশে চলেছে সেই সমস্ত দেশের মধ্যে। একদিকে বাস্তবে কর্নেল ভাদুড়ী যা বলছেন সেভাবে দেশের সরকার সেনাবাহিনীকে চালাতে চাইছে, অন্যদিকে এই সমস্ত সিনেমা, কল্পিত আখ্যান, সোশ্যাল মিডিয়াতে আখ্যান ইত্যাদি ছড়িয়ে সেনাবাহিনীর মাহাত্ম্য প্রচার করা হচ্ছে। এই দুটো তো পাশাপাশি আমরা দেখছি। সুজন। সুদীপ্ত, আমি এটাতে প্রথমত একটা ডাইমেনশন অ্যাড করতে চাই। এই যে দুটো পয়েন্ট তুমি উল্লেখ করলে সেটা নিয়ে আসছি, কিন্তু শুধু এটার উপরে ফোকাস করলে আমরা পাকিস্তান ডাইমেনশনটাকে পুরোপুরি বাদ দিচ্ছি। পাহেলগাম এর থেকে লাইন অফ কন্ট্রোল 200 কিলোমিটার পশ্চিমে, তার মানে এই নয় যে পাকিস্তানের কোনো রোল নেই। এখন অবধি যা খবর, কালকে 2:30টার সময় পাহেলগামে যে হত্যাটা হয়েছে তাতে 4 জন ছিল, এবং 4 জনের মধ্যে যে দিল্লিতে সাংবাদিকদের যে ব্রিফিং হয়েছে তাতে বলা হয়েছে অন্তত 3 জন কিন্তু পাকিস্তান থেকেই এসছে, তারা লোকাল সাপোর্ট পেয়েছে। একজন ওরা বলছে যে কাশ্মীর উপত্যকারই একটা ছেলে, এবং ওরা যা আর্মস ক্যারি করছিল এবং নিজেদেরকে যেভাবে ক্যারি করেছে, সবাই একটা ভিডিও দেখে থাকবে, যখন ইন্ডিয়ান আর্মি প্রথমে এলো তখন অলরেডি হত্যা 26 জন 27 জন 28 জনকে বেড়ে দিয়েছে। তখন ইন্ডিয়ান আর্মি বলছে আপ ডরে নেই, আপ ডরে নেই, हम भारतीय फौज है, हम इंडियन आर्मी है। তার কারণ টুরিস্টরা ওদের থেকেও ভয় পাচ্ছিল যে ওই ঠিক ওই রকম ফ্যাটিক্স পরে, ওইভাবে ওরকম পাটকা পরে, ওরকম বন্দুক ক্যারি করে এরা ইন্ডিয়ান আর্মি হতে পারে। ওদের ট্রেনিংটা এত লেভেলেই ছিল যে টুরিস্টরা যাদেরকে ইন্ডিয়ান আর্মি ভেবেছে, দে টার্নড আউট টু বি টেররিস্ট। আর যারা সত্যি সত্যি ইন্ডিয়ান আর্মি, তাদেরকে প্রথমে এসে ওদেরকে বলতে হয়েছে নেই, হাম ভারতীয় ফৌজ হ্যাঁ, হাম ইন্ডিয়ান আর্মি হ্যাঁ, আপ ডরে নাই। ফলে এই যে পাকিস্তানের যে ট্রেনিং এর জায়গাটা, এটা কিন্তু বাদ দিলে চলবে না। বিশেষ করে গত সপ্তাহে পাকিস্তানের আর্মি চিফ জেনারেল আসিফ মুনির 5 দিন আগে যে বক্তৃতাটা দিয়েছে, যেখানে উনি আবার 2 নেশন থিওরির কথা বলছে, যেখানে উনি আবার বলছে আমাদের অস্তিত্বই হচ্ছে যে আমরা পাকিস্তান এবং ভারতীয়, আমাদের মতাদর্শগত একেবারে বেসিক ফারাক আছে। ফলে এই জায়গাটাকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় যে জিনিসটা হয়েছে কাশ্মীরের গত 2020 থেকে, সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি গ্রিড ওখানটায় উইক হয়ে গেছে। সিকিউরিটি গ্রিড কিরকম উইক হয়ে গেছে, কেন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চায়নার সঙ্গে টেনশন হওয়ার জন্য, প্রথমত কোভিডের জন্য 2 বছর রিক্রুটমেন্ট হয়নি, তারপরে নতুন রিক্রুটমেন্ট শুরু হলো অগ্নিবীর 4 বছরের সার্ভিস। সেই গ্যাপ, সেই 2 বছর 3 বছর যে রিক্রুটমেন্ট হয়নি, বছরে 1,60,000 1,80,000 অন অ্যান অ্যাভারেজ যে জওয়ানরা রিটায়ার করে তাদের তো আগে ফিল আপ করা হতো, সেই গ্যাপটা কিন্তু এখনো রয়ে গেছে। ফলে আরআর, রাষ্ট্রীয় রাইফেলস, যারা কিন্তু লাইন অফ কন্ট্রোলে নয়, আরআরেও আর্মি সার্ভ করে, রাষ্ট্রীয় রাইফেলসে, আর ইন্ডিয়ান আর্মি তো ডাইরেক্টলি আছে। কিন্তু রাষ্ট্রীয় রাইফেলস এর মেন কাজটা হচ্ছে কাউন্টার ইনসার্জেন্সি উইদিন দ্য হিন্টারল্যান্ড। সেই আরআর এর অনেক এলিমেন্টকে ওখান থেকে তুলে নিয়ে চায়না ফ্রন্টে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে পাঠাতে হয়েছে, ফলে সিকিউরিটি গ্রিড উইক হয়েছে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটা শুধু অপটিক্সের ব্যাপার নয়, যেখানটায় 2000 টুরিস্ট গ্রীষ্মকালে নিয়মিত যাচ্ছে কাশ্মীরের মতন একটা জায়গায়, সেখানটায় আমি কোনো সিকিউরিটি রাখবো না, এটা তো হতে পারে না। তাহলে কি ইচ্ছে করে সিকিউরিটি রাখা হয়নি, নাকি সিকিউরিটি পার্সোনেলের অভাবে রাখা হয়নি? বাই সাম অ্যাকাউন্টস, যে এটা হচ্ছে 9 আরআর এর সেক্টর, 9 রাষ্ট্রীয় রাইফেলস এর সেক্টর, বাই সাম অ্যাকাউন্টস 9 রাষ্ট্রীয় রাইফেলস এর আগে যে এরিয়া অফ রেসপন্সিবিলিটি ছিল, যখন মানে 2020 আগে চায়নার সঙ্গে গন্ডগোলটা হওয়ার আগে, এখন সেই এরিয়া অফ রেসপন্সিবিলিটি প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ফলে এখন আগে একটা কোম্পানি যদি 10 স্কোয়ার কিলোমিটার কভার করতো,
এখন সেই একটা কোম্পানি মানে 1 থেকে 110 জন সোলজার কে 20 স্কোয়ার কিলোমিটার কভার করতে হচ্ছে। তার মানে দ্য গ্রিড গেটস থিনড আউট, লোক নেই কিন্তু জায়গাটা একই সমান পরিমাণ রয়েছে। তৃতীয় যে জিনিসটা হয়েছে, এবং দিস ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং, দি গভর্নমেন্ট ইজ ল্যাকিং ইন প্রফেশনাল মিলিটারি অ্যাডভাইস। এবং এইটাই হচ্ছে পলিটিক্যাল, আর্মিকে পলিটিসাইজ করলে এই ক্ষতিটা আমাদের হয়। আমাদের সেনা প্রধান যদি বারবার মন্দিরে যায়, বারবার গেরুয়া পড়ে, আর গোরখনাথ মন্দিরে যায়, আর শিবলিঙ্গকে পুজো করে, বারবার যদি সেনা প্রধান, যে ইন্ডিয়ান আর্মি, যে ভারতীয় সেনার চরিত্র এত দশক ধরে পলিটিক্যাল খুব কষ্ট করে রাখা হয়েছিল, তাহলে তো সে টু প্লিজ দ্য পলিটিক্যাল মাস্টার্স, সেও তো নিজেকে হিন্দুত্ববাদী বলে প্রজেক্ট করছে। ফলে সে যদি পলিটিক্যালি তার পলিটিক্যাল মাস্টারদেরকে প্রজেক্ট করতে হয়, তাহলে তো সে প্রফেশনাল মিলিটারি অ্যাডভাইস দিতে পারবে না। আপনারা মনে করেন স্যাম মানেকশর বিখ্যাত গল্প, 1971 সালে বাংলাদেশ যুদ্ধতে ইন্ডিয়ান আর্মি নভেম্বর ডিসেম্বরে গিয়ে যখন সরাসরি যুক্ত হলো, জুন মাসে ইন্দিরা গান্ধী জিজ্ঞেস ছিলেন স্যাম মানেকশকে, তখন আর্মি চিফ, যে আপনারা এক্ষুনি গিয়ে ইস্ট পাকিস্তানে ঢুকে যান। তখন স্যাম মানেকশ বলেছিল যে না, আমার 6 মাস লাগবে তৈরি হতে। দ্যাট ওয়াজ আ প্রফেশনাল মিলিটারি ডিসিশন, দ্যাট ওয়াজ আ প্রফেশনাল মিলিটারি অ্যাডভাইস। ইফ ইউ আর ওভারওয়েলমড পলিটিক্যালি, তাহলে তোমার না বলার ক্ষমতাটা হারিয়ে ফেলছো। এবং আমাদের এইখানটায় একটা খুব বড় না বলার প্রফেশনাল মিলিটারি, ভারতীয় সেনাবাহিনীর দুটো সব থেকে বড় অপারেশনাল কমান্ড, একটা হচ্ছে নর্দার্ন কমান্ড উধামপুর, যার মধ্যে এই পাহালগামের অঞ্চলটা আসছে, কিন্তু জম্মু কাশ্মীরে আরো অনেক এজেন্সি আছে। জম্মু কাশ্মীরে কিন্তু একটা ইউনিফাইড কমান্ড আছে। জম্মু কাশ্মীরের ইউনিফাইড কমান্ডে কারা আছে? আর্মি আছে, রাষ্ট্রীয় রাইফেলস আছে, হোম মিনিস্ট্রির ইন্টেলিজেন্স অফিসিয়ালস আছে, সিআরপিএফ আছে, বিএসএফ আছে। এবং প্র্যাকটিক্যালি ল অ্যান্ড অর্ডার ইজ in the responsibility of the Home Minister, not of the Chief Minister. It is the responsibility of the Home Minister, the Governor, and the National Security Advisor. Omar Abdullah, as Chief Minister, particularly after 370 abrogation, has got quite limited powers. Jodi Jammu and Kashmir Police is under him. এইদিকে নর্দার্ন কমান্ড এত বড় আমাদের একটা কমান্ড, সেখানটায় দুটো ফ্রন্ট হয়ে গেছে এখন, চায়নার সঙ্গে পাকিস্তানের সঙ্গে, প্লাস 3টে ফ্রন্ট, মানে ভেতরে কাউন্টার ইনসার্জেন্সি। ফলে your forces are getting stretched. আর ইস্টার্ন কমান্ড তো আছেই, যেটা কলকাতায় হেডকোয়ার্টার, ফোর্ট উইলিয়ামের নাম এখন পাল্টে বিজয় দুর্গ হয়ে গেছে, যেটাও চায়না ফ্রন্ট, বার্মা ফ্রন্ট, বাংলাদেশ ফ্রন্ট এইসবের জন্য আছে। সেই নর্দার্ন কমান্ডে এই ধরনের এই যে মানে প্রফেশনালিজম ছেড়ে পলিটিসাইজেশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস থিং ফর অ্যান অ্যাক্টিভ আর্মি। যে কোনো সময় আপনি দেখে নিন, 1947 থেকে 2018-19 অব্দি, a third of the Indian Army, আমি নেভি, এয়ারফোর্স, বাকি ফোর্সেস, a third of the Indian Army প্রায় 12 লক্ষ, a third of the Indian Army is forever in operations. 1/3 যখন অপারেশনস, তখন 2/3 কিন্তু ট্রেন্ড হচ্ছে অপারেশনসে যাওয়ার জন্য। ফলে the Indian Army has been fully committed into operations for so long. এখন আমরা সেখানটা একটা শিথিলতা দেখছি, এবং এই শিথিলতার সুযোগ নিয়ে কালকে এই পাহালগামের আক্রমণটা হয়েছে।